আবার ফিরে এলাম মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির যে ডিজিটাল ক্লাসরুম, সেখানে ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর প্রবাহিতলিক চলছে। আজকে এসছি চতুর্থ পর্বে। আমরা অবশ্যই শুরু করব। তার আগে বলি, পড়াশোনা চলছে তো বাড়িতে বসে যেমন অনেকটা আমরা সিনেমা দেখছি, বিভিন্ন হাতের কাজ করছি, তার সঙ্গেও কিন্তু বাড়ির বাইরে না গিয়ে আমরা যেটুকু সাবধানতা অবলম্বন করব সেগুলো তোমরা অলরেডি জানো। তার সঙ্গেই পড়াশোনা চলুক। আমরা আসছি আজকে চতুর্থ পর্বে, যেখানে শুরু করব তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল দিয়ে। অর্থাৎ ম্যাগনেটিক এফেক্টস অফ স্টেডি কারেন্ট। চৌম্বকীয় ফল বলতে পারি আর চুম্বকীয় ফলও বলতে পারি। এইটা জানতে হলে আমাকে একটা পরীক্ষা জানতে হবে, অর্থাৎ তোমাদেরকে একটা পরীক্ষা সম্পর্কে জানতে হবে, যেটার নাম হলো ওরস্টেডের পরীক্ষা। বিজ্ঞানী ওরস্টেড একটা পরীক্ষা করেছিলেন। তার আগে বলি, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল ব্যাপারটা কি। সিম্পল ব্যাপার, নামের মধ্যেই আছে। যদি কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানো হয় বা তড়িৎ প্রবাহ যায়, তাহলে তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্র যে সৃষ্টি হয়, এই ঘটনাটার নাম তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল। অর্থাৎ একটা ওয়্যারের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে সেই ওয়্যারের সারাউন্ডিংস যে এরিয়া, সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করবে বা ক্রিয়েট করবে। আমরা এই ঘটনাটার নাম দিচ্ছি ম্যাগনেটিক এফেক্টস অফ স্টেডি কারেন্ট। তো ওরস্টেডের এক্সপেরিমেন্ট কি ছিল সেটা এবার আমরা দেখব। ওরস্টেডের এক্সপেরিমেন্টটা সিম্পল। একটা চুম্বক শলাকা মানে ম্যাগনেটিক নিডল নেওয়া হয়েছিল, আর একটা সরু তারের মধ্য দিয়ে প্রবাহ পাঠানো হবে। একটা তার রাখা আছে উত্তর দক্ষিণ বরাবর, এইভাবে রাখা আছে উত্তর দক্ষিণ বরাবর। এর মধ্য দিয়ে প্রবাহ পাঠাবো। যদি এইদিকে প্রবাহ পাঠাতে চাই, তাহলে আমাকে ব্যাটারির প্লাসটা এইদিকে রাখতে হবে, মাইনাসটা এইদিকে। একটা চাবি রাখা হবে। এই এবি একটা কন্ডাক্টর আমরা নাম দিলাম, এর মধ্য দিয়ে প্রবাহ যাবে। তো এখন আমরা চাবিটা লাগাইনি, অর্থাৎ খোলা ওপেন সার্কিট, সেই জন্য প্রবাহ বন্ধ। এই চাবি লাগালে তবেই প্রবাহটা যাবে। তো যখন প্রবাহ যাবে, যদি ওর নিচে একটা চুম্বক শলাকা রাখা থাকে, প্রবাহ পাঠানোর আগে এই চুম্বক শলাকা উত্তর দক্ষিণ বরাবর মুখ করে থাকবে। অর্থাৎ তখন কোনো বিক্ষেপ ঘটবে না। ঠিক যখনই প্রবাহ পাঠানো হবে দক্ষিণ থেকে উত্তর, যে চুম্বক শলাকা স্থির অবস্থায় ছিল উত্তর দক্ষিণ বরাবর, সেই চুম্বক শলাকার উত্তর মেরু অর্থাৎ নর্থ পোল লেফট হ্যান্ডের দিকে বেঁকে যাবে, মানে বিক্ষিপ্ত হবে বা ছিটকে যাবে। অর্থাৎ তার উত্তর মেরু বাম দিকে ছিটকে যাবে। উত্তর দিকে মুখ করে তাকালে বাম দিক হয় পশ্চিম দিক। পজিশনটা কেমন আছে? শলাকা নিচে রাখা আছে, তার উপরে রাখা আছে। এই রকম সিচুয়েশনে যদি আমরা কারেন্ট ফ্লো করি সাউথ টু নর্থ, ওর নিচে থাকা ম্যাগনেটিক নিডলের ডিফ্লেকশন হবে। কি রকম ডিফ্লেকশন? না, নর্থ পোলটা ছিটকে যাবে লেফট অর্থাৎ ওয়েস্ট সাইড, তাহলে অটোমেটিক্যালি তার সাউথ পোলটা মানে দক্ষিণ মেরুটা ছিটকে আসবে পূর্ব দিকে। এই ঘটনা থেকেই বোঝা গেল যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হয়েছে। কারণ প্রশ্ন উঠে এলো যে চুম্বক শলাকা চুম্বক ক্ষেত্র না থাকলে ও কখনো বিক্ষিপ্ত হবে না, আর যতক্ষণ প্রবাহ পাঠানো হয়নি ততক্ষণ কিন্তু চুম্বক শলাকা স্থির ছিল। তার এই পরীক্ষাটাকে যদি আমরা একটা ছকের মতো করে লিখি, তাহলে আমরা এইভাবে লিখতে পারবো যে শলাকা নিচে তার উপরে, শলাকা নিচে থাকছে তার উপরে থাকছে। প্রবাহ
এস টু এন, দক্ষিণ থেকে উত্তর দিক, তখন এন মেরুর বিক্ষেপ মানে এন মেরুর ডিফ্লেকশনটা হবে পশ্চিম দিক, লেফট সাইড মানে পশ্চিম দিক অর্থাৎ ওয়েস্ট। এই হলো রেজাল্ট। এটা 1 নম্বর যে আমরা পর্যবেক্ষণ বলি বা অবজারভেশন বলি, এইটাই। এবার দেখা গেল যে যখন আমি কারেন্ট অফ করলাম তখন বিক্ষেপ হচ্ছে না, আবার কারেন্ট ঘুরিয়ে দিলে অর্থাৎ এই একই অবস্থান থাকবে। প্রবাহ যদি এন থেকে এস করে দেওয়া হয় তখন এন মেরুর বিক্ষেপ পূর্বে হয়ে যাবে, উল্টো দিক হবে। 3 নম্বর অবজারভেশনে কি, শলাকা উপরে রাখা হলো, তার নিচে রাখা হলো। প্রবাহ যদি আমরা আগের মতনই পাঠাই এস থেকে এন, তখন আবার এন মেরুর বিক্ষেপ হবে পূর্ব দিকে। আর 4 নম্বর, শলাকা উপরে তার নিচে, প্রবাহ এন থেকে এস, তখন এন মেরুর বিক্ষেপ পশ্চিম। অর্থাৎ যেটা ক্লিয়ার হলো যে আমি যদি কারেন্টের ডিরেকশন এবং শলাকা এবং তারের অবস্থান দুটোই চেঞ্জ করি তাহলে একই থাকবে, নাহলে একই থাকবে। তো আমি কিন্তু বলবো তোমরা মনে রাখো একটাই, কারণ এইটা যদি আমরা মনে রাখি তাহলে বাকিগুলো অটোমেটিক্যালি চলে আসবে। এবার এখানে আরেকটা কথা মনে রাখতে হয়, এক্সপেরিমেন্টটা করা হয়েছিল তার উপরে বা নিচে রেখে, কিন্তু আমরা ডান দিক বা বাঁ দিক রেখে করিনি, বা যে কোনো অবস্থানে শলাকা রেখে টেস্ট করা হয়নি ওই পরীক্ষাতে। কিন্তু যদি টেস্ট করা হতো তাহলে দেখা যেত যে প্রত্যেকটা অবস্থানেই চুম্বক শলাকা ছিটকে যাচ্ছে, কিন্তু তার দিকগুলো চেঞ্জ হলো তখন। তাহলে আমরা এখন দিকগুলো মনে রাখবো কিভাবে, একটা মনে রেখে উল্টে উল্টে দেখবো, আর পরীক্ষায় যদি কোশ্চেন আসে এইগুলোর মধ্যে থেকেই একটা দেবে এবং সেটা 1 নাম্বারই দেবে, শর্ট কোশ্চেন। এটাই হলো ওস্টেডের এক্সপেরিমেন্ট বা ওস্টেডের পরীক্ষা। তো এখন প্রশ্ন, এই লাইনটাকে যদি কেউ ডাইরেক্ট মনে রাখতে পারে তো খুবই ভালো। এছাড়াও কোশ্চেন আছে, এটাকে মনে রাখার জন্য আবার দুটো নিয়ম আছে। একটা ছিল অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম অর্থাৎ অ্যাম্পিয়ার সুইমিং রুল, আর একটাকে বলবো ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম অর্থাৎ রাইট হ্যান্ড থাম রুল। সেই দুটো রুল এবার আমরা দেখব। তাহলে প্রথমে আসছে ফ্লেমিং এর অ্যাম্পিয়ারের সন্তরণ। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, অ্যাম্পিয়ার সুইমিং রুল। অ্যাম্পিয়ারের বক্তব্য অনুযায়ী এই নিয়মটা কেমন, এক ব্যক্তি একটা পরিবাহী তারের নিচে জলে সাঁতার কাটছে। ওই ব্যক্তির মাথা আছে উত্তর দিক, পা আছে দক্ষিণ দিক, অর্থাৎ দক্ষিণ থেকে উত্তর দিকে সাঁতার কেটে যাচ্ছে। তো বলছে এই সাঁতার কাটার সময় ওই ব্যক্তির বাম হাতটা যেদিকে প্রসারিত আছে, বাম হাতটা যেই দিকে জলটা আমরা কাটিয়ে কাটিয়ে দেখি প্রসারিত হয়, সেই দিকে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ হবে। অর্থাৎ যদি ওই ব্যক্তির পজিশনে চুম্বক শলাকা রাখা থাকতো তাহলে তার উত্তর মেরুটা ওই বাম হাত যেদিকে প্রসারিত হচ্ছে সেই দিকে বিক্ষিপ্ত হবে। এটাই হলো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। অর্থাৎ এই আগের ঘটনাকে মনে রাখার জন্য একটা নিয়ম, এটা বইতে আছে, তোমরা একটু মনে রেখো। অবশ্যই বুঝে, সাঁতার কাটছে দক্ষিণ থেকে উত্তর, তার বাঁ হাত যেদিকে প্রসারিত হয়। এরপর আসছি আমরা ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম। ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম এটা কি না, যদি আমরা ডান হাতটাকে এইভাবে রাখি, এইভাবে, তখন বলছে যে বৃদ্ধাঙ্গুষ্ঠ ছাড়া বাকি আঙুলগুলো আমরা একত্রিত করে রেখেছি,
এই সব আঙুলগুলো একসঙ্গে যদি প্রবাহের দিক নির্দেশ করে, অর্থাৎ এই দিকে কারেন্ট যাচ্ছে আমরা ধরে নিলাম, তাহলে বলছে ওই প্রবাহিতারের নিচে যদি চুম্বক শলাকা রাখা থাকতো, তাহলে এখন এই ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ যেদিকে সরে আছে ওই চুম্বক শলাকারও বিক্ষেপ সেই দিকেই হতো। অর্থাৎ যদি সমগ্র আঙুলগুলো প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে সেই প্রবাহিতারের নিচে থাকা চুম্বক শলাকার উত্তর মেরু বুড়ো আঙুল যেদিকে প্রসারিত আছে ওই দিকে ছিটকে যাবে বা বিক্ষিপ্ত হবে। এটাই হলো ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি সেই আগের কথাতেই আসি যে বাকি পজিশনগুলো আমরা শুধু তারের উপর আর নিচ দেখেছি, তাহলে বাকি পজিশনগুলোতে অভিমুখ কেমন হতো আমরা জাস্ট এখানে একটু দেখছি। এই দিকে যদি প্রবাহ থাকে তাহলে আমরা নিচে দেখলাম এই দিকে বিক্ষিপ্ত হবে, নিচে থাকলে শলাকা, তাহলে উপরে থাকলে ডান দিক, এইটা উত্তর মেরু ধরছি ডান দিক। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যদি এই পজিশনে থাকতো তাহলে কি নিচের দিক, আর এই পজিশনে থাকলে উপরের দিক। অর্থাৎ এইরকম একটা বিক্ষেপের অভিমুখ আমরা পেতাম যে কোনো পজিশনে যদি রাখতাম। তাহলে আমরা যদি এইটা একটা তার ধরি আর এই যে চুম্বক শলাকাটাকে আমি যদি এই অবস্থানে রাখি, তাহলে তার বিক্ষেপটা এইরকম দেখাতাম। এইটাকেই আমরা ছবিতে দেখালে এইদিকে প্রবাহ আর ছিটকে যাওয়ার অভিমুখগুলো অ্যারো চিহ্ন দ্বারা প্রকাশিত। এইটা একটা তলে আছে, এইটা একটা তলে, তাহলে এইদিকে প্রবাহ আই আর এইভাবে আমাদের বলরেখা। এইটাকে বলবো আমরা ম্যাক্সওয়েলের ক্রস নিয়ম বা ডান হাতের মুষ্টি নিয়ম। অর্থাৎ আমরা যদি একটা তারকে এরকম মুঠো করে ধরে রাখি, তাহলে বুড়ো আঙুলটা যেদিকে দেখা যাচ্ছে ওই দিকটা যদি প্রবাহের অভিমুখ হয়, তাহলে বাকি আঙুলগুলো যেভাবে রাখা আছে, এই যে আঙুলগুলো যে বেঁকে আছে এই আঙুলগুলো তাহলে কি নির্দেশ করবে? চৌম্বক বলরেখার অভিমুখ নির্দেশ করবে। আর বুড়ো আঙুলটা কি নির্দেশ করছে? বুড়ো আঙুলটা নির্দেশ করছে তড়িৎ প্রবাহ। ঠিক আছে, এটাই হলো ডান হাতের মুষ্টি নিয়ম। তাহলে এই নিয়মগুলো আমরা মনে রাখবো পরীক্ষার জন্য। এটা হচ্ছে বিক্ষেপ অভিমুখ বোঝাতে, আর এটা বলরেখা কেমন হবে সেইটা বোঝাতে ডান হাতের মুষ্টি নিয়ম অথবা ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম। সেটা কেমন? যদি আমরা কোন একটা স্ক্রু ঘোরাই, আমরা যদি একটা স্ক্রু ঘোরাই এইভাবে, যদি আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রু ঘোরাই, তাহলে স্ক্রু উঠে যাবে উপরের দিকে। অর্থাৎ স্ক্রু এর অগ্রভাগ যদি প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে স্ক্রু যেদিকে ঘোরানো হচ্ছে এই ঘূর্ণন দিক হবে বলরেখা। অর্থাৎ এই স্ক্রুর ঘোরানোর অভিমুখ বলরেখা, স্ক্রুর অগ্রভাগ যেদিকে অগ্রসর হবে সেটা হবে প্রবাহ। এই দুটো নিয়ম দিয়ে চুম্বক বলরেখার, এই দুটো নিয়ম দিয়ে আমরা চুম্বক শলাকার বিক্ষেপের অভিমুখটা বুঝব। এবার আমরা আসছি দণ্ড চুম্বক ও বৃত্তাকার কুণ্ডলীর মধ্যে মিল বা এদের মধ্যে কি সম্পর্ক। একদম পয়েন্ট ওয়াইজ বলছি। একটা দণ্ড চুম্বক বা বার ম্যাগনেট ও প্রবাহ কুণ্ডলী বা প্রবাহী কুণ্ডলীর মধ্যে মিল, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কারণ আমাদের বাস্তব জীবনে দণ্ড চুম্বক বেশি পাওয়া যায় না বলে আমরা প্রবাহ কুণ্ডলী কাজ করি। এইটা যদি একটা দণ্ড চুম্বক হয় তাহলে এর একটা এস মেরু থাকবে, একটা এন মেরু থাকবে। অর্থাৎ দণ্ড চুম্বকের এস এন এই দুটো মেরু থাকবে। ঠিক তেমনি একটা বৃত্তাকার প্রবাহ কুণ্ডলী, অর্থাৎ অনেকগুলো প্রবাহ কুণ্ডলী যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট দেয়, অর্থাৎ আমরা যে ফেজ থেকে দেখছি, আমরা এই সামনের দিক থেকে দেখছি যে কারেন্টটা ঘড়ির কাঁটার উল্টো দিকে, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ থাকার জন্য এটা এন মেরু দেবে। সেটা আমরা মনে রাখবো এইভাবে। তাহলে ওই দিক থেকে যারা দেখছে তারা দেখবে যে এই কারেন্টটা ঘড়ির কাঁটার দিকে। অর্থাৎ আমি যদি দেখি অ্যান্টি ক্লকওয়াইজ, ওই পার্ট থেকে যে দেখবে
এই দিকে মুখ করে, সে দেখবে কিন্তু ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ হলে সেটা হবে এস মেরু। অর্থাৎ এই কুণ্ডলীর মধ্য দিয়ে যখন প্রবাহ যাবে তখন সেই কুণ্ডলীর অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ যেদিক থেকে দেখলে মনে হয় সেই দিকটা হবে এন মেরু, অপর দিকটা হবে এস মেরু। তাহলে একটা কুণ্ডলীরও দুটো মেরু থাকে আর দণ্ড চুম্বকেরও দুটো মেরু থাকে। এইটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো উভয়ই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে। অর্থাৎ আমরা খুব চলতি কথায় বলে থাকি পাখার মধ্যে কয়েল থাকে। কয়েল অর্থ হচ্ছে যে পাখা ঘোরানোর জন্য একটা চুম্বক দরকার। তো আমরা বাস্তবে অত দণ্ড চুম্বক পাই না, সেই জন্য এই যে কয়েল মানে কুণ্ডলী নিয়ে নেওয়া হলো, প্রবাহ কুণ্ডলী, আর আমরা যে কোনো একটা তাতে পাওয়ার সোর্স হয় সরবরাহ লাইন আমাদের এসির ক্ষেত্রে, নাহলে কোনো ব্যাটারি দিলেই তখন এই কুণ্ডলীতে একটা প্রবাহ যায়, আর প্রবাহ যায় মানে ওই তখন এই চুম্বকের মতো আচরণ করে। সেই জন্যই আমরা বলবো অবশ্যই দুটো সমতুল্য, কারণ উভয় চুম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে আর উভয়ের দুটো মেরু আছে। এবং আমরা এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এন মেরু বলছি বা এন পোল বলছি, নর্থ পোল, ক্লকওয়াইজ ঘুরলে যে এস পোল বলছি, এটাকেই আমরা বলি ক্লক রুল বা ঘড়ি নিয়ম। এটাকেই আমরা ঘড়ি নিয়ম বলি। হঠাৎ করে জিজ্ঞাসা করতে পারে কোশ্চেন যে ক্লক রুল বলতে কি বোঝো? ক্লক রুল মানে এটি যে কোন একটা প্রবাহ কুণ্ডলী যেদিক থেকে প্রবাহ আমরা ঘড়ির কাঁটার দিকে দেখবো সেদিকটা হবে এস মেরু, যেদিকটা ঘড়ির কাঁটার উল্টো দিকে দেখবো সেদিকটা হবে এন মেরু। এবার আসছি, একটু আগে যে বলরেখার ছবিটা আমরা আঁকলাম যে দীর্ঘ ঋজু তারের জন্য, এই রকম ছবিটা হলো, উপর দিকে হলো অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে সোজা তার মানে দীর্ঘ ঋজু তার। দীর্ঘ ঋজু তার যদি বৃত্তাকার তার হতো তাহলে কেমন হতো? তাহলে হতো এইরকম, অর্থাৎ আমরা যদি প্রবাহটা এই দিক থেকে পাঠাই, তাহলে কিরকম ছবিটা হচ্ছে? তাহলে উপর দিকে উঠলে অ্যান্টি ক্লকওয়াইজ, নিচের দিকে নামলে ক্লকওয়াইজ, এই নিয়ম অনুযায়ী হচ্ছে। তাহলে এটাই হলো বলরেখা। এটা বৃত্তাকার পরিবাহী, এটা দীর্ঘ ঋজু তার। দুটো তার একটা বৃত্তাকারে বাঁকানো হয়েছে আর একটা সোজা রাখা আছে, তাদের জন্য বলরেখা এইরকম। এবার আমরা আসছি প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া। অর্থাৎ কোন একটা জায়গাতে তড়িৎ প্রবাহ যাবে, সেখানে যদি আমরা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করি তাহলে কি ঘটবে? তাহলে যেটা দেখা যাবে যে ওই পরিবাহী গতিশীল হয়ে যাচ্ছে, অর্থাৎ তড়িৎ থেকে গতিশক্তি, তড়িৎ থেকে গতি। এটা কিভাবে হচ্ছে না, এটাই হলো তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া। আমরা হেডিংটা লিখছি তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া। এটা কি বলছে? যে কোন একটা জায়গায় তারের মধ্য দিয়ে যদি আমরা প্রবাহ পাঠাই এবং সেখানে যদি কোনো চুম্বক থাকে বা চুম্বক ক্ষেত্র থাকে, আমরা একটু আগেই শিখলাম যে দণ্ড চুম্বকই যে থাকতে হবে এর কোনো মানে নেই। যদি কোনো কুণ্ডলী করে রাখি তার মধ্য দিয়ে প্রবাহ পাঠাই তাহলেই তো একটা নতুন করে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। সেই চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ প্রবাহের ফলে একটা গতি সৃষ্টি হবে। এই গতি কেমন হবে সেটা বুঝতে গেলে আমাকে জানতে হবে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অর্থাৎ একটা জিনিস ক্লিয়ার হলো যে তড়িৎ শক্তি থেকে গতিশক্তি পাওয়া যাবে, যেটা আমাদের যে কোনো মোটরের থিওরি বা পাখার থিওরি। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম হলো বাম হাতের এই তিনটে আঙুল। তিনটে আঙুল কি কি? এটাকে বলি আমরা থাম্ব বা বৃদ্ধাঙ্গুষ্ঠ, এটাকে বলি আমরা তর্জনী বা ফোর ফিঙ্গার, এটাকে বলবো মধ্যমা বা মিডিল ফিঙ্গার। তখন বলছে কি যে যদি এই তিনটে আঙুল পরস্পর সমকোণে থাকে, পরস্পর সমকোণ মানে কি? এর সঙ্গে এটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এর সঙ্গে এটা 90 ডিগ্রি, এর সঙ্গে এটা 90 ডিগ্রি,
এই তিনটের সঙ্গে পরস্পর 90 ডিগ্রি, অর্থাৎ দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে ইফ দি থাম, ফোরফিঙ্গার অ্যান্ড মিডল ফিঙ্গার আর ইন মিউচুয়ালি পারপেন্ডিকুলার, দেন তখন কি হয়, যদি তর্জনী চৌম্বক ক্ষেত্র এবং মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, অর্থাৎ তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, অর্থাৎ এইদিকে ম্যাগনেটিক ফিল্ড, আর মধ্যমা তড়িৎ প্রবাহ অর্থাৎ কারেন্টের ডিরেকশন, তাহলে কি কি থাকলো, চৌম্বক ক্ষেত্র থাকলো, প্রবাহ থাকলো, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ ওই পরিবাহীর গতির অভিমুখ অর্থাৎ তার মোশনের ডিরেকশনটা ইন্ডিকেট করে। তাহলে আবার বলছি, যদি বাম হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ পরস্পর সমকোণে থাকে এবং তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, মধ্যমা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ ওই তড়িৎ পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। যদি ফোর ফিঙ্গার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, মিডল ফিঙ্গার কারেন্টের ডিরেকশন ইন্ডিকেট করে, তাহলে থাম কি ইন্ডিকেট করবে, ওই কন্ডাক্টরের বা ওই পরিবাহীর মোশনটা কোন দিকে হবে সেটা ইন্ডিকেট করে। এইটার উপর ডিপেন্ড করে আমাদের একটা বাস্তব ক্ষেত্রে প্র্যাকটিক্যালি একটা ঘূর্ণন যন্ত্র যার নাম বার্লো চক্র, সে বার্লো চক্র ক্রিয়াশীল হয়। এবার আমরা দেখবো যে বার্লো চক্র কিভাবে ক্রিয়াশীল হয়। বার্লো চক্র বা বার্লো সাইকেল, এটা কিরকম, অনেকগুলো সূচালো মুখযুক্ত একটা চাকার মতো অংশ বিশেষ, যেটা অনুভূমিক অক্ষ সাপেক্ষে ঘূর্ণনক্ষম বা ঘূর্ণনশীল, অর্থাৎ এরকম একটা চাকার মতো অংশ যার অনেকগুলো নিডল পয়েন্ট আছে এবং একটা কন্ডাক্টিং ওয়্যার বা স্ট্যান্ডের সঙ্গে যোগ আছে। এইখানে একটা ব্যাটারি লাগানো আছে, এটা প্লাস এটা মাইনাস, এখানে একটা চাবি লাগানো আছে। এই কাঁটাটা রাখা আছে একটা পারদপূর্ণ পাত্রে, অর্থাৎ এরকম একটা পাত্র রাখা আছে, এইখানে মার্কারি রাখা আছে অর্থাৎ পারদ, সেই পারদ পাত্রে ওই কাঁটাটা ডোবানো আছে। একটা ইউ শেপের ম্যাগনেট ওইখানে রাখা আছে, এটা এন, এটা এস। এন থেকে এস এর দিকে ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ চৌম্বক ক্ষেত্র আছে, এটা আমরা সবসময় জানি। তাহলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা ভেতরের দিকে, আর এই তারটা দিয়ে এইখানে লাগানো আছে, ওই মার্কারির সঙ্গে লাগানো আছে, অর্থাৎ পারদ বা মার্কারি যেটাকে আমরা এইচজি বলি, যেহেতু তড়িতের সুপরিবাহী, তাহলে এই চাবিটা লাগিয়ে দেওয়া মানে এটা একটা ক্লোজ সার্কিট তৈরি হবে, যেখানে কারেন্টের ডিরেকশন হবে চাকার মধ্য দিয়ে নিচের দিকে। তাহলে এটা হলো আই, কারেন্টের ডিরেকশন। এই পুরো সিস্টেমটাকে একটা পাটাতনের উপর আটকে রাখা আছে। এই হলো আমাদের বার্লো সাইকেল। এটা যেটা বলা, তাহলে কারেন্টের ডিরেকশন কোন দিক, নিচের দিক। তাহলে বাম হাতের বা লেফট হ্যান্ডের মিডল ফিঙ্গার কারেন্টের ডিরেকশন দিচ্ছিল, ওটা নিচের দিক। এম থেকে এস ম্যাগনেটিক ফিল্ড বোর্ডের ভেতরের দিক, তার মানে এই দিক। ভালো করে 3D কনসেপ্ট নিতে হবে। ফোর ফিঙ্গার ভেতরের দিক, মিডল ফিঙ্গার নিচের দিক, তাহলে থাম কোন দিক, বুড়ো আঙুল কোন দিক, ওই দিক। তাহলে যদি এটা কারেন্ট, নিচের দিকে কারেন্ট, যখন এই চাবিটা আমি অন করব, যখন এই চাবিটা অন হলো, ব্যাটারির মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে, কারেন্টটা যখন নিচের দিক, এইটা যখন অর্থাৎ তর্জনী যখন ভেতরের দিক এন থেকে এস, তখন বুড়ো আঙুলটা কোন দিক, ওই দিক। তাহলে এই কাঁটা মোশন হবে এই দিক, অর্থাৎ এই কাঁটার যখন মোশন এই দিক হবে, তখন এই কাঁটা পারদ লেভেল থেকে উপরে উঠে যাবে। যখনই এই কাঁটাটা পারদ লেভেল থেকে উপরে উঠে গেল, তখনই এখানে একটা
প্রবাহের বিচ্ছিন্নতা, অর্থাৎ এখানে সার্কিটটা ওপেন হয়ে যাবে, সার্কিটটা ক্লোজ হলো না, বদ্ধ হলো না, মুক্ত বর্তনী, তখন প্রবাহ যাবে না। কিন্তু আবার এই কাঁটা উপরে উঠে গেলে এই কাঁটা এসে এখানে লেগে যাবে, টাচ হবে। যখন এই কাঁটাটা এখানে এসে টাচ হয়ে যাবে অর্থাৎ স্পর্শ হবে, তখনই এই কাঁটাটা ওর সঙ্গে লেগে থাকার জন্য আবার প্রবাহ নতুন করে চালু হবে। নতুন করে চালু হলে তখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন আবার তৈরি হবে, কারণ ওই কাঁটাটা আবার ওই দিকে গতিশীল হবে। এইভাবে এই সাইকেলটা বা এই চক্রটা, যেটা বার্নৌলিস সাইকেল আমরা বলছি, ও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকবে। তাহলে এই ঘোরার কারণ কি? ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক কারেন্ট। এটাই আমাদের বার্নৌলিস চক্র, যেটা হচ্ছে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল দ্বারা হলো। এবার বলছি যে এটা কখন স্পিডে ঘুরবে। না, তখনই স্পিডে ঘুরবে যখন আমি এই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা বাড়াবো, অর্থাৎ আমি আরো শক্তিশালী চুম্বক নেব, তখন কিন্তু এর স্পিডটা বাড়বে, ঘূর্ণন স্পিড। অথবা আমি যদি ব্যাটারিটা বেশি মানের নিই, অর্থাৎ বেশি ইএমএফ সম্পন্ন, বেশি তড়িৎচালক বলযুক্ত ব্যাটারি নিই, তাহলে এই কারেন্টের ভ্যালুটা বাড়বে। যখনই কারেন্টের ভ্যালুটা বাড়বে তখনই কিন্তু এই ঘূর্ণনটা আবার শুরু হয়ে যাবে। এইভাবে আমাদের প্রবাহটা চলতে থাকবে। আর কি, এই ঘূর্ণন দিক এই দিকে কখন ঘুরবে, অর্থাৎ ক্লকওয়াইজ কখন ঘুরবে? যদি আমি এন এস টা অল্টারনেট করি, অর্থাৎ এই ম্যাগনেটটাকে ঘুরিয়ে দিই, এদিকটা এন এদিকটা এস, অথবা এই ব্যাটারিটাকে যদি ঘুরিয়ে দিই, এদিকটা মাইনাস এদিকটা প্লাস, অর্থাৎ কারেন্টের ডিরেকশন এই দিক হলো, তাহলে যে কোনো একটা, হয় ব্যাটারি না হলে চুম্বক, যে কোনো একটার মেরু পাল্টে দিলে এর ঘূর্ণন ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। এখন অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, তখন ক্লকওয়াইজ হবে। যদি দুটোকে একসঙ্গে চেঞ্জ করি, এদিকে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনও চেঞ্জ করলাম আর এদিকে কারেন্টের ডিরেকশনও চেঞ্জ করলাম, তখন কিন্তু আবার একই ঘূর্ণন হবে। অর্থাৎ দুটোর ডিরেকশন চেঞ্জ করলে ঘূর্ণন দিক একই থেকে যাবে। আর প্রসঙ্গত বলা উচিত যে এসি কারেন্ট হলে, এসি কারেন্ট মানে যেখানে কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হয় খুব ঘন ঘন, যেটা আমাদের সাপ্লাই লাইন, এসি কারেন্টে কিন্তু বার্নৌলিস চক্র কাজ করবে না। এটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা এমসিকিউতে কোশ্চেন আসে। তাহলে বার্নৌলিস চক্র শুধুমাত্র ডিসি সার্কিটেই কাজ করবে বা ডিসি কারেন্টের ক্ষেত্রেই প্রযোজ্য। এবার এই থিওরির উপর ভিত্তি করেই কিন্তু আমাদের আছে মোটর। মোটর কাকে বলবো না? মোটর হলো এমন একটা ডিভাইস বা এমন একটা ব্যবস্থা বা যন্ত্র যে তড়িৎ শক্তিকে ঘূর্ণন শক্তি বা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। অর্থাৎ মোটর ইজ এ ডিভাইস হুইচ কনভার্টস দি ইলেকট্রিক্যাল এনার্জি ইনটু মেকানিক্যাল এনার্জি। এটাই হলো মোটরের ডেফিনেশন। আর মোটরের ক্ষেত্রে কিন্তু এই ঘূর্ণন স্পিড বাড়ানো যাবে কি করে? ওই একই ভাবে, সেখানে তো আর ডাইরেক্ট এরকম ম্যাগনেট রাখা থাকে না, সেখানে কয়েল দিয়ে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়। সেই কয়েলে যত বেশি বেশি পাকের আমি তার দেবো, যত বেশি টার্ন নাম্বার দেবো, তত কিন্তু বেশি বেশি মোটরের ঘূর্ণন স্পিডটা বাড়বে। ঠিক একই ভাবে আমরা যদি ব্যাটারির ভ্যালুটাও, মানে ব্যাটারি ইএমএফটা যদি বাড়াই, অর্থাৎ কারেন্ট বেশি বেশি পাঠাই, তখনও কিন্তু মোটরের ক্ষেত্রে ঘূর্ণনটা বেশি বেশি হবে। এই হলো মোটরের শক্তি বৃদ্ধির উপায়। আজকে থাকলো এই পর্যন্ত, ঠিক আছে? পরের দিন আবার পরের ক্লাস দেখাবে, ততদিন কিন্তু এটাকে একটু পড়ে রেডি করে নাও। আজকে যেটা মূল হলো কিন্তু ফ্লেমিং এর বামহস্ত নিয়ম খুবই ইম্পর্টেন্ট, তার সঙ্গে বার্নৌলিস চক্র এবং মোটর, এটা একদম নতুন কনসেপ্ট, এটা পড়ে নাও, ঠিক আছে?